নির্যাতিতা বাংলাদেশি তরুণীকে উদ্ধারের দাবি ভারতীয় গণমাধ্যমের। পাচার চক্রের প্রধান টার্গেট ছিল টিকটকের তরুণীরা। এখনো খোঁজ মেলেনি মিতু বাবুল দম্পতির 2 সন্তানের। কোর্টে মিতুর বাবার দেওয়া ঠিকানার কোনোটিতেই নেই তারা। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে 3 জেলায় মাছ চাষিদের ক্ষতি অন্তত 29 কোটি টাকা। জলোচ্ছ্বাসে ভেসে গেছে 20,000 ঘের। করোনায় দেশে বেড়েছে বেকারত্ব, কমেছে চাকরির সুযোগ। তরুণদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ। এবং 8 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা চেলসির। ফাইনালে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে অল ব্লুজের বাজিমাত। স্বাগত সকাল 9টার বিরতিহীন সংবাদে। সাথে আছি শাফাতুল ফরিদ। আমি আছি আতিফ আঞ্জুমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, এবার চলে যাচ্ছে পুরো খবরে। ভারতের বেঙ্গালুরুতে নির্যাতিতা বাংলাদেশি তরুণীকে উদ্ধার করার দাবি জানিয়েছে দেশটির গণমাধ্যম। ওই তরুণীকে কেরালা থেকে উদ্ধার করে বেঙ্গালুরুতে নেওয়া হয়েছে বলেও সংবাদ প্রকাশ করেছে তারা। এদিকে টিকটক গ্রুপকে কেন্দ্র করে দেশে একটি আন্তর্জাতিক নারী পাচার চক্র সক্রিয় বলে জানিয়েছে পুলিশ। সম্প্রতি ভারতে নির্যাতনের শিকার ওই তরুণী বাংলাদেশে থাকা তার এক বান্ধবীকে ফোন করে ফেসবুকে একটি গ্রুপের কথা জানান। একটা নতুন ফেসবুক দিয়া তোরে আমি পাঠাইছি, তুই ওইটার ভিতরে আয়া জলদি যদি আমার লগে কথা কর, ঠিক আছে? তোর লগে আমার কথা আছে, অনেক কথা আছে। এই ফোন কলের সূত্র ধরে সামনে আসে নির্যাতনের শিকার ওই তরুণীর বিদেশ যাওয়ার গল্প। পুলিশ জানাচ্ছে বাংলাদেশ ও ভারতে একটি মানব পাচারকারী চক্র সক্রিয়। এদের প্রধান টার্গেট টিকটকে জনপ্রিয়তা পাওয়ারা। সম্প্রতি ভারতে নির্যাতনের শিকার ও নির্যাতনকারী সবাই এই চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে গেছে। পুলিশ বলছে এই মানব পাচারকারী চক্রটি ফেসবুকে একটি গ্রুপ খুলে। সেই গ্রুপে প্রায় 700 থেকে 800 তরুণ তরুণী যুক্ত হয়। গত বছরের শেষের দিকে ঢাকার পার্শ্ববর্তী একটি রিসোর্টে এদের পুল পার্টি হয়। সেই পার্টি থেকেই ভারতে বেঙ্গালুরুতে গ্রেপ্তার হওয়া সবাই সিলেক্ট হয়। বেশ কিছু ছেলেমেয়েকে টিকটক গ্রুপে প্রাথমিকভাবে তাদেরকে অন্তর্ভুক্ত করে পরবর্তীতে তারা বৃহৎভাবে এদেরকে ইনভলভ করে তারা পাচারের কাজে সহযোগিতা করে। এ চক্রের ঘাঁটি বেঙ্গালুরুর আনন্দময় এলাকায়। ভালো বেতনে চাকরির প্রলোভনে সেখানে নিয়ে এদের বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হয়। সেই ভিডিও পরিবারের কাছে পাঠানোর ভয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করায় এই গ্রুপ। এই ছবিগুলি দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করে যে তুমি যদি আমাদের কথা না শোনো, আমাদের কথা অনুযায়ী এই হোটেলে না যাও বা এই কাজ না করো, তাহলে সেক্ষেত্রে এই ছবিগুলি আমরা ভাইরাল করে দেব। এই বিষয়ে তাদেরকে এই নিয়ন্ত্রণ রাখার জন্য এই কাজগুলি করে থাকে। এদিকে নির্যাতনের শিকার ওই তরুণীকে শনিবার উদ্ধার করেছে বেঙ্গালুরুর রামমূর্তিনগর থানা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়ায় চলন্ত বাসে গণধর্ষণ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এক আসামি। গ্রেপ্তার অন্য 5 আসামিকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদি তাহমিনার আদালতে হাজির করা হয় আসামিদের। এর আগে শনিবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী তরুণী। শুক্রবার আনুমানিক রাত 12:30 মানিকগঞ্জে বোনের বাসা থেকে নিজ বাসা নারায়ণগঞ্জ ফিরছিলেন গার্মেন্টস কর্মী এক তরুণী। নবীনগর থেকে আবদুল্লাপুর পর্যন্ত যেতে ছোট ভাইকে সঙ্গে নিয়ে উঠেছিলেন নিউ গ্রাম বাংলা পরিবহনের একটি বাসে। টঙ্গী যাবার আগেই বাস থেকে নেমে যায় সব যাত্রী। হঠাৎই বাসটি কামারপাড়া থেকে ঘুরে যায় আশুলিয়ায়। সে সময় ছোট ভাইকে মারধরের পর তরুণীর ওপর চলে নির্যাতন। ঘুরে 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 সিপার রোড দিয়ে লইয়া যায়, ঠিক আছে স্যার? আমারে মারছে, আপারে মারছে, পরে আপারে মনে করেন ধর্ষিত করছে, ঠিক আছে? ধর্ষিত করছে, আমারে মাইরে সামনে বয়েছে, সামনে বয়া কয় সোজা সামনের দিকে তাকাবে, পিছে তাকাবে, পিছে তাকাইলে একটা মাইরে গলা কেটে ফেলা দেবো। বাসটি ফের নবীনগর পৌঁছলে ওই নারীর ভাইয়ের চিৎকার শুনতে পায় টহল পুলিশ। এরপর বাসটি ধাওয়া করে চালক ও সহযোগী সহ 6 জনকে আটক করে পুলিশ। পরে ওই তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। ভিতরে এই ভদ্র মহিলা এবং তার সঙ্গে যে আরেকজন ছিলেন তারা চিৎকার করছিলেন। তখন পুলিশ তাদের এই বাসটিকে পেছনে ধাওয়া করে, এই বাসটিকে থামানো হয়
এবং বাস থেকে ভিকটিম এবং তার সাথে যিনি থাকেন আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। শনিবার সকালে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই তরুণী। পরে আসামিদের আদালতে হাজির করা হলে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় একজন। বাকি 5 জনের 5 দিন করে রিমান্ড চাইলে 3 দিন মঞ্জুর করে আদালত। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ 7 জনকে নিজেদের অনুসারী বলে দাবি কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার। শনিবার সন্ধ্যার দিকে কোম্পানিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন ও বসুরহাট বাজারে মিছিল করেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারীরা। রাত 8টার দিকে পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে কাদের মির্জার অনুসারী ও তার ভাগ্নে উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জুর অনুসারীদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন 7 জন। তাদের নিজেদের নেতাকর্মী বলে দাবি করেন কাদের মির্জা। গুলিবিদ্ধদের চিকিৎসা দেয়া হচ্ছে নোয়াখালী জেনারেল হাসপাতালে। মধু স্কুলে পূর্ব পাশে এক গ্রুপ, ওরা আসি মধু স্কুলে আসবে, আমরা পশ্চিম পাশ থেকে মধু স্কুলে আসি, সবাই অত্তরই আমরা মিছিল করবো আর কি। কিন্তু ওরা ওই যে হাজিপাড়া নামক একটা জায়গা আছে, ওইখানে প্রথম গুলি করছে, মোটরসাইকেলে করে আসি, তারপর আমাদেরকে গুলি করছে। একটা চা দোকানের সামনে সবাই দাঁড়িয়ে রয়েছি, তারা 3-4টা হুন্ডা নিয়ে আসি অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করে। গানশট ইনজুরি ছিল হাতে, পায়ে, পেটে। তারপর তাকে আমরা ইমার্জেন্সিতে এন্ট্রি করে তারপর দ্রুত আমরা ওয়ার্ডে ভর্তি দিচ্ছি। তারপরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এরপরে আবার আরও 6 জন আসছে, ওরা সবাই শরীরে বিভিন্ন অংশে গানশট ইনজুরি। পুলিশ বলছে শনিবার দুই পক্ষের মিছিল করার কথা ছিল। সংঘর্ষের শঙ্কায় কর্মসূচি পালনে নিষেধ করা হয়েছিল তাদের। যখন জানছিলাম যে উভয় পক্ষ এই মিছিল করবে, পাল্টা মিছিল করবে, এই বিষয়টা আমার উভয় পক্ষকে আমরা কথা বলেছি মিছিল যাতে না করার জন্য। এরপরেও না শুনেই তারা এই প্রস্তুতিগুলো নিচ্ছে। যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের ধরার জন্য পুলিশ তৎপর রয়েছে। তবে এলাকার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নতুন করে যাতে কোনো সংঘর্ষ না ঘটে সেজন্য সতর্ক প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উপকূলের মানুষ। সম্প্রতি ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ভেসে গেছে অনেক ঘেরের মাছ। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে অন্তত 29 কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাতক্ষীরার উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। ভেসে গেছে ৭,৪৬৮টি মাছের ঘের। জেলা মৎস্য বিভাগের হিসেবে ক্ষতির পরিমাণ 16 কোটি টাকা, যা আরও বাড়তে পারে। খুলনার কয়রা, দাকব, পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলায় তলিয়ে গেছে 8,000 ঘের। ক্ষতির পরিমাণ 8 কোটি 53 লাখ টাকার বেশি। আমপানে গত বছর ক্ষতি হয়েছিল প্রায় 97 কোটি টাকা। ইয়াসের প্রভাবে এখন সর্বশান্ত খামারিরা। এলাকার মানুষ সব নির্ভর করে হলে ঘেরের উপর। সে ঘের ডুবে গেছে, যাতে লাখ লাখ টাকার মাছ, চিংড়ি সম্পদ সহ রূপালী সম্পদ নষ্ট হয়েছে। অনেক মানুষের কাছ থেকে লিজ নিয়েছিলাম, সেখান থেকে ডুবে গেছে। আর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। কি পরিমাণ ক্ষতি হলো এটা সরকারকে জানাতে হবে। আমরা সেই জানানোর কাজটা এখন চলমান আছে। তারপরে সরকার যখন বরাদ্দ দিবে তখন আমরা সেগুলো দেব। ইতিমধ্যে যে ঘের যেগুলি নষ্ট হয়েছে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বিনামূল্যে এবং সুদবিহীন আবার মৎস্য চাষিদেরকে ঋণ দেওয়া হবে বলে ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানিয়েছেন। জলোচ্ছ্বাসের পানিতে বাগেরহাটে বেশি ক্ষতি হয়েছে মাছের ঘেরে। রামপাল, মোংলা, মোড়েলগঞ্জ ও শরণখোলায় 5,000 ঘের ভেসে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5 কোটি টাকায়। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে যে ক্ষতিটা হয়েছে তাতে আমাদের আগামী বছরের লক্ষ্যমাত্রা অর্জনে খুব একটা বাধা হবে না। কাছেটা ক্ষতি কাটিয়ে উঠবে, এই লক্ষ্যে আমরা বাগেরহাট মৎস্য অধিদপ্তর কাজ করছি। শুধু আশ্বাস নয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি উপকূলবাসীর। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন সংবাদ। সংবাদে যা যা থাকছে: বর্ষার আগে দক্ষিণ ঢাকায় ঝুঁকি বাড়াচ্ছে খোলা ড্রেন। সংস্কার কাজের জন্য ভোগান্তিতে বাসিন্দারা, ঘটছে দুর্ঘটনা।
কানাডায় পরিত্যক্ত স্কুলের গণকবরে মিলল 215 শিশুর দেহাবশেষ। প্রায় 44 বছর ধরে বন্ধ আদিবাসীদের স্কুলটি। ভারতের সীমান্তবর্তী বাগেরহাটের মোংলায় করোনা সংক্রমণ অস্বাভাবিকভাবে বাড়ায় আজ থেকে 8 দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করেছে স্থানীয় প্রশাসন। বর্তমানে এই উপজেলায় করোনা শনাক্তের হার 50%। গত 9 মে থেকে শনিবার পর্যন্ত মোংলায় 150 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে 86 জন করোনা রোগী, মারা গেছে 1 জন। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। লকডাউন চলার সময় মোংলায় প্রবেশ বা বের হওয়ায় নিষেধাজ্ঞার পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সরকারের যে বিধিনিষেধ আরোপিত আছে এটা আমরা প্রশাসনের সঙ্গে আলাপ করে এটা আরো কঠোরভাবে পালন করার জন্য জনগণকে আজকের থেকেই আমরা বলছি যে বিধিনিষেধগুলো দেওয়া আছে এটা যেন কঠোরভাবে সবাই পালন করে। বেশ কিছু রোগী পাওয়া গেছে, এই কারণে আমরা পৌরসভায় ঢোকার জন্য বিভিন্ন পয়েন্ট ব্লক করে দিয়েছি, যাতে বিনা প্রয়োজনে মানুষ ঘোরার জন্য পৌরসভার ভিতরে প্রবেশ করতে না পারে। সেই প্রবেশ মুখগুলোতে কিছু ব্যারিকেড এবং পুলিশ আনসার বা স্বেচ্ছাসেবক অপরাধ থাকবে। এবারে লকডাউন পরিস্থিতি নিয়ে জানাতে মোংলা ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব মোংলাতে, সেখানে রয়েছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, মোংলায় লকডাউনের কার্যকরে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন এবং সাধারণ মানুষ এই বিষয়ে কি প্রতিক্রিয়া জানিয়েছেন? প্রশাসন মাঠে নেমে গেছে এবং তারা বিভিন্ন রাস্তায় টহল দিচ্ছে। মোংলায় প্রবেশের যতগুলো পয়েন্ট তারা চেক বসিয়েছে এবং সেখান থেকে তারা প্রত্যেকটা মানুষকে আপনার চেক করছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করছে যে তাদের আসলে শহরে প্রবেশের কি প্রয়োজনীয়তা রয়েছে। আপনারা জানেন যে মোংলায় হঠাৎ করে করোনা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পরে প্রথম কয়েক মাসে আপনার এখানে মাত্র 21 জন করোনা রোগী শনাক্ত হয়, কিন্তু গত 11 তারিখ থেকে আজকে পর্যন্ত গতকাল পর্যন্ত 133 জনের করোনা পরীক্ষার পরে দেখা যায় যে 86 জনেরই করোনা শনাক্ত হয়েছে। করোনার এই উচ্চ হারের কারণেই প্রশাসন এখানে লকডাউন কার্যকর করেছে এবং একই সাথে প্রশাসন নদী পথে যারা যাতায়াত করে তাদেরকে লোকালয়ে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। যদি নদীর কোনো লাইটারেজ এবং জাহাজের কোনো প্রয়োজন হয় তাহলে তাদের সেই প্রয়োজন অনুযায়ী বা তাদের চাহিদা অনুযায়ী বাজার থেকে শুরু করে যা যা লাগবে তা উপজেলা প্রশাসন এবং পৌরসভা প্রশাসন তাদের সরবরাহ করবে। জাহিদুল, আমাদের সাথেই থাকুন। এবারে আমরা একটু চাঁপাইনবাবগঞ্জে যাব, সেখানে 6ষ্ঠ দিনের মতো চলছে সর্বাত্মক লকডাউন। সেখানকার পরিস্থিতি জানাতে এবার যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, ভারতীয় ধরন শনাক্তের পর শহরের মানুষের মধ্যে আতঙ্ক কি বেড়েছে কিনা, সেখানকার অবস্থা কেমন দেখছেন? জি, আপনি যেমনটা বলছিলেন আসলে গতকালকেই এই খবরটি চাঁপাইনবাবগঞ্জের মানুষের মধ্যে আতঙ্কই ছড়িয়েছিল এবং তারা যেটা বলছেন যে ভারতীয় ধরনের যে ভয়াবহতা তারা দেখেছেন ভারতে এবং সেই ভয়াবহ অবস্থা থেকে আসলে এই আতঙ্ক তাদের, কিন্তু সেই আতঙ্কের পরেও আসলে গতকাল একটা স্বস্তির খবর ছিল চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য শনাক্তের হার নিয়ে। গতকাল শনাক্তের হার ছিল মাত্র 34%, কিন্তু একদিনের ব্যবধানে আমরা যেটা দেখেছি যে শনাক্তের হার বেড়েছে। আমরা সর্বশেষ যে ফলাফলটি স্বাস্থ্য বিভাগের কাছে এসে পৌঁছেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব থেকে, তো সেখানে দেখা যাচ্ছে যে 188 জনের নমুনা পরীক্ষায় 107 জনই করোনা শনাক্ত হয়েছেন, অর্থাৎ শনাক্তের হারে যেটি প্রায় 57%। তো এই হঠাৎ করে আবার 50%-এর বেশি হয়ে যাওয়ার কারণে আবার নতুন করে তারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন, কারণ আসলে 50%-এর বেশি হয়ে যাওয়ার কারণেই চাঁপাইনবাবগঞ্জে লকডাউন দিতে হয়েছিল এবং সেই লকডাউন এখনো চলছে। তো আমরা আসলে এইসব বিষয় নিয়ে স্বাস্থ্য বিভাগের একাধিক কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা যেটা বলছেন যে আসলে এই স্বাস্থ্যবিধি মেনে চলার আসলে কোনো বিকল্প নাই এই মুহূর্তে, যে হারে করোনা বাড়ছে এবং সেখানে স্বাস্থ্যবিধি মানতেই হবে। আমরা সকাল থেকে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ঘুরেছি শহর এবং শহরের বাইরে। এখানে পুলিশ এবং প্রশাসনের তৎপরতাও দেখেছি। পুলিশ এবং প্রশাসন চেষ্টা করছে আসলে মানুষকে লকডাউন মানানোর জন্য, কিন্তু মানুষের আসলে বাইরে বের হওয়ার প্রবণতাটাও বেড়ে গেছে। আমরা এটা গত 2 দিন ধরে লক্ষ্য করেছি। আমরা জেলা প্রশাসন মঞ্জুরুল হাফিজ যেটা জানিয়েছেন আমাদের যে গত কালকেও 62 জনকে জরিমানা করা হয়েছে অকারণ বাইরে বের হওয়ার জন্য। আজকেও আসলে 12টি মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে বিভিন্ন পয়েন্টে এবং
এখন পর্যন্ত জরিমানা করে যাচ্ছেন। তো এই অবস্থায় আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যে করোনার যে ঊর্ধ্বগতি এটা রোধ করার জন্য আসলে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। মংলা ও চাঁপাইনবাবগঞ্জে লকডাউন পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। বাংলাদেশে অবস্থান করা চীনা নাগরিকদের টিকা দেওয়া শুরু হয়েছে। চীন থেকে উপহার পাওয়া সিনোফার্মের টিকায় তাদের প্রয়োগ করা হচ্ছে। ঢাকার 4 মেডিকেল কলেজে আজও চলবে এই কর্মসূচি। টিকা পাবেন 1800 চীনা নাগরিক। চীনের উপহার দেয়া সিনোফার্মের 5 লাখ ডোজ টিকা ঢাকায় এসেছে 12ই মে। 25 মে মেডিকেলের শিক্ষার্থীদের প্রয়োগ করে সেই টিকাদান কার্যক্রম শুরু হয়। সেখান থেকে একটি অংশ পাচ্ছেন বাংলাদেশে অবস্থান করা চীনা নাগরিকরা, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন ও উন্নয়ন কাজে নিযুক্ত। তাদের এ টিকা দেয়া হচ্ছে। ঢাকা, সোহরাওয়ার্দী, মুগদা ও সলিমুল্লাহ মেডিকেল কলেজে চলছে এ কার্যক্রম। করোনার টিকা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দেশে অবস্থিত চীনা দূতাবাসকে। ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারকেও। আমরা অত্যন্ত খুশি টিকা দিতে পেরে। চীন সরকারকে ধন্যবাদ বিদেশ থেকেও এ টিকা দেওয়ার সুযোগ করে দেয়। ঢাকা মেডিকেল কলেজ কেন্দ্রে মোট 456 জন চীনা নাগরিক নিবন্ধন করেছেন। এ হাসপাতালের পরিচালক জানান, শনিবার তাদের কেন্দ্রে 200-র বেশি চীনা নাগরিক টিকা দিয়েছেন। অনেকে আক্রান্ত হয়েছে, আরও হয়তো খারাপ অবস্থা হয়েছে, তো সেটা তাদের একটা রিকোয়েস্ট ছিল স্বল্প সংখ্যক চাইনিজ যারা আমাদের সাথেই কাজ করে, তো তাদের যে ভ্যাকসিনটা দেওয়ার জন্য আমাদের কাছে তালিকা পাঠিয়েছে। আমরা 2 দিনে আশা করছি আমরা তাদেরকে দিয়ে দিতে পারবো। অন্য 3টি হাসপাতালে 2 দিনে 400-র বেশি চীনা নাগরিককে টিকা দেয়া হবে। আজকে থেকে আমরা আমাদের এখানে 455 জন চীনা নাগরিকের টিকা দেওয়ার কথা। আমরা 2 দিনে দেবো, আজকে এবং আগামীকাল। এর অর্ধেক আজকে দেবে, আগামীকাল অর্ধেক দেবে। আমরা ইতিমধ্যে 9টা থেকে শুরু করেছি ফার্স্ট ডোজ, এবং কারো কোনো অসুবিধা হয়নি। চীন থেকে আরও 6 লাখ ডোজ সিনোফার্মের টিকা উপহার হিসেবে আসছে শীঘ্রই। এছাড়া সিনোফার্ম ও সিনোভ্যাকের 1.5 কোটি ডোজ কিনবে সরকার। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে অবস্থান করা চীনা নাগরিকদের দ্বিতীয় দিনের মতো দেয়া হচ্ছে সিনোফার্মের করোনা টিকা। চীন থেকে উপহার পাওয়া এই টিকায় তাদের প্রয়োগ করা হচ্ছে ঢাকা 4 মেডিকেল কলেজে। 2 দিনের এই কর্মসূচিতে এবার টিকা পাবেন 1800 চীনা নাগরিক। এ বিষয়ে আরও জানাতে ঢাকা মেডিকেল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, গতকাল যেসব চীনা নাগরিককে এই সিনোফার্মের টিকা দেওয়া হয়েছে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে কিনা, আর আজ কতজনকে টিকা দেওয়া হবে? শুরুতে যদি বলি সেটি হচ্ছে যে বাংলাদেশে অবস্থানরত যারা চীনা নাগরিক আছে তাদের মধ্যে নিবন্ধিত হয়েছে 822 জন। এই 822 জনকে টিকা দেওয়া হবে। চীনে যে সিনোফার্ম টিকা উপহার হিসেবে পেয়েছি 5 লাখ আমরা। সেই হিসেবে দেখছেন যে আমার পিছনে যা চীনের নাগরিক আছে, বাংলাদেশে যে বিভিন্ন উন্নয়ন প্রকল্প আছে সেই উন্নয়ন প্রকল্পে যারা কাজ করে তাদের একটা অংশ কিন্তু এখানে টিকা নেওয়ার জন্য এসেছেন এবং অনেকে নিবন্ধন করে টিকা নিয়েছেন। এখন পর্যন্ত সকাল থেকে যে দেখেছি প্রায় 10 থেকে 12 জন ইতিমধ্যেই টিকা নিয়েছে চীনা নাগরিকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সেইটি যে প্রশ্ন করলেন, সেই বিষয়ে বলার আগে সেটি বলতে চাই যে চীনের যে সিনোফার্ম টিকা আমরা পেয়েছি বা বাংলাদেশ সরকার যে পেয়েছে 5 লাখ টিকা, সেই টিকার মধ্যে গত 25 তারিখে মেডিকেল শিক্ষার্থী যারা আছে, যারা বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থী বা টেকনোলজির শিক্ষার্থী কিংবা নার্সের অধ্যয়নরত যারা শিক্ষার্থী আছে তাদেরকে 501 জনকে টিকা দেওয়া হয়েছে। এবং সেই 501 জনকে টিকা দেওয়ার পর কিন্তু কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কিন্তু খবর আমরা পাইনি। এবং হাসপাতাল কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি সেটি হচ্ছে এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকার কারণে গতকাল থেকে চীনা নাগরিকদের টিকা দেওয়া হয়েছে। এবং গতকাল যে চীনের 738 জনকে টিকা দেওয়া হয়েছে। মোট 822 জনের মধ্যে 738 গতকালকে হয়েছে এবং আজকে শুরু হয়েছে। এবং গতকালকে যে 738 জন টিকা নিয়েছে চীনা নাগরিকরা, তাদের মধ্যেও যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেই খবর কিন্তু আমরা এখনো জানতে পারিনি, বা সেই যদি কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া থাকতো তাহলে কিন্তু আমরা জানতাম। একটি বিষয় সেটি হচ্ছে যে এখন একটি প্রশ্ন দাঁড়িয়েছে যে চীনের যে 5 লাখ টিকা এসেছে সেই টিকা আসলে গণটিকা হিসেবে কখন শুরু হবে, কেননা এখন এগুলো পরীক্ষামূলকভাবে চলছে। প্রথমে 501 জন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে এবং এরপর চীনা নাগরিকদের দেওয়া হচ্ছে। এই পর্যবেক্ষণের পর কিন্তু শুরু হবে গণটিকা কার্যক্রম, যে টিকা এসেছে।
সেইটি আমরা জানতে পারছি যে জুনের প্রথম সপ্তাহে এই গণটিকা কার্যক্রমটি শুরু হবে, এই চীনের সিনোফার্ম টিকাটি। তবে নির্দিষ্ট কত তারিখে বা কোন তারিখে শুরু হচ্ছে সেই তারিখ কিন্তু আমরা এখনও জানতে পারিনি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে। সব মিলে যেটি বলা যেতে পারে তা হলো যে রাজধানীর 4টি হাসপাতালে চীনা নাগরিকদের টিকা দেওয়া হচ্ছে এবং 2 দিনেই এই চীনা নাগরিকদের টিকা দেওয়া শেষ হবে এবং আজকে দ্বিতীয় দিন। ধারণা করা হচ্ছে বা আশা করা যায় যে আজকের মধ্যেই 822 জন চীনা নাগরিককে টিকা দিয়ে শেষ হবে। এবং একই সঙ্গে একটা বিষয় জানাতে চাই যে চীন থেকে আরও 6 লাখ টিকা আসছে এবং সব মিলিয়ে হয়তো বা স্বাস্থ্য অধিদপ্তর এটিকে মনে করছে যে আগের 5 লাখ এবং 6 লাখ যে আসবে সেটি একসঙ্গে হয়তো বা দিতে পারে এমন একটা পরিকল্পনা করছে। তবে আমরা হয়তো বা জানতে পারবো কয়েকদিনের মধ্যে জানতে পারবো কবে থেকে আসলে গণটিকা কার্যক্রম শুরু হবে চীনের সিনোফার্ম টিকা। তো এই ছিল সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। সার্চ ওয়ারেন্ট জারির পরও খুঁজে পাওয়া যাচ্ছে না প্রয়াত মিতু ও বাবুল আক্তারের 2 সন্তানকে। 19 মে আদালতে মিতুর বাবার দেয়া 4টি ঠিকানার কোনোটিতেই তাদের পাওয়া যায়নি। মিতু হত্যা মামলায় মুখলেসুর ইরাদ নামের আরেক সাক্ষী জবানবন্দিতে জানিয়েছেন বাবুলের নির্দেশে ব্যবসায়িক পার্টনার সাইফুল তাকে 3 লাখ টাকা নড়াইলের মামুনকে পাঠাতে বলে। 2016 সালের 5 জুন চট্টগ্রামের জিএসি মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে খুন হন সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। 5 বছর নানা নাটকীয়তার পর বাবুল আক্তারকে মূল আসামি হিসেবে গ্রেপ্তার করে পিবিআই। হত্যাকাণ্ডের দিন সঙ্গে থাকায় মিতুর সন্তানের বক্তব্য নেওয়া জরুরি মনে করেছে পিবিআই, কিন্তু বাবুল আক্তার সন্তানদের ঠিকানা ভুল দেয়ায় বেগ পেতে হয় তদন্তকারীদের। সন্তানদের খুঁজে না পাওয়ায় 19 মে আদালতে আবেদন করেন মিতুর বাবা। পরে সার্চ ওয়ারেন্ট জারি করে আদালত, কিন্তু লাভ হয়নি। একাধিক লোকের সাথে কথা হয়েছে, থানা অফিসার তারা বলছে যে পাইনি আমরা, এবং তার বাসায় তালা মারা, যে সমস্ত ঠিকানা দেওয়া হয়েছে। এখন হয়তো পরবর্তীকালে আরও যে সম্ভাব্য ঠিকানা আছে, আমরা 31 তারিখে বলবো যে এখানে পাওয়া যায়নি, বাট এই সব ঠিকানাও থাকতে পারে। বাবুল আক্তার গ্রেপ্তারের আগে 1.5 বছর সন্তান ও দ্বিতীয় স্ত্রী নিয়ে মোহাম্মদপুরের বাবর রোডের এই বাসাতেই থেকেছেন। সেখানে গিয়ে জানা যায় বাবুল আক্তার গ্রেপ্তারের দিনই সন্তানদের নিয়ে বাসা ছাড়েন দ্বিতীয় স্ত্রী। উনি ওনার ওয়াইফ আর কি, ওনার 2 বাচ্চা আর একটা ভাতিজা ছিল ছেলে। এরপরে আর আসে না। এমনি বাসা কি ছেড়ে দিছে না? বাসা ছেড়ে। মিতু হত্যা মামলায় বাবুলের ব্যবসায়িক পার্টনার সাইফুল হকের স্টাফ মোখলেসুর ইরাদ জবানবন্দিতে জানিয়েছেন মিতু হত্যার 3 দিন পর বাবুল সাইফুলকে ফোন করে 3 লাখ টাকা চান। সাইফুলের নির্দেশে ইরাদ সেই টাকা বিকাশে পাঠায় কাজী আল মামুনের কাছে। মামুন সেই টাকা পাঠায় মুসা ও ওয়াসিমকে। এই টাকা লেনদেনে যাবত 3 জন 164 ধারা জবানবন্দি দিয়েছে। এগুলি আবার ওই একটার সাথে আর একটা লিঙ্ক থাকে, তো এগুলো আসছে সবগুলো প্রমাণ করতে হবে। এই মামলার 8 আসামির মধ্যে এখনো পলাতক মুসা, কালু ও ভোলা। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং জটিলতায় প্রতিদিনই যাত্রা বাতিল হচ্ছে অনেক সৌদি আরবগামী প্রবাসীর। অনেককে ধার করা টাকায় টিকিট কেটেও যাত্রা নিয়ে অনিশ্চয়তায়। প্রবাসীদের অভিযোগ, এ বিষয়ে সৌদি এয়ারলাইন্স থেকে সুস্পষ্ট কোনো তথ্য না দেয় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। করোনা সংক্রমণ রোধে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। যারা 2 ডোজ করোনার টিকা নেননি সৌদি প্রবেশে তাদের 7 দিনের হোটেল কোয়ারেন্টিন বাধ্যতামূলক। খরচের অর্ধেক দেবেন যাত্রী, বাকিটা ভর্তুকি হিসেবে দেবে সরকার। আমরা কার কাছে যাবো? আমি ট্রাভেল এজেন্সির কাছে গেছিলাম, ওনারা পারতেছে না। তারপর এখানে আসে, তারপর বলে যে যেখান থেকে পারেন নিজ দায়িত্বে হোটেল বুকিং দেন। হোটেল বুকিং না হয় অনেকেরই ফ্লাইট বাতিল হয়েছে, তাই কখনো বিমানবন্দর, আবার সেখান থেকে কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে ছুটছেন সৌদি প্রবাসীরা। এয়ারপোর্টে গেছি 26 তারিখে রাতে, তখন সৌদি এয়ারলাইন্সের লোক বলছে যে সৌদি এম্বাসিতে আসতে, আর সৌদি এম্বাসির লোক বলে যে এয়ারপোর্টে যাইতে, তা বলছেনি। তারপরে আমাদের নেয় নাই, 26 তারিখে রাতে ফ্লাইট মিস হয়ে গেছে। আগামীকালকে রাত্রে আমার ফ্লাইট, এখন এই জায়গায় আসছি বলতেছে বন্ধ, বুকিং দেওয়া যাবে না হোটেল। তো এয়ারপোর্টের কথা বলছিল ওইখান থেকেও দেওয়া যাবে না, পরে এখন আর কিভাবে যাওয়া হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা নিয়ে সৌদি আরবের হোটেল বুকিং সমস্যা সমাধানে কাজ করছেন তারা। ফরেন মিনিস্ট্রি অ্যাম্বাসেডর বা এমবাসিদেরকে কিন্তু ইনস্ট্রাকশন দেবে, মনে রাখতে হবে কিন্তু এমবাসি কিন্তু ফরেন মিনিস্ট্রির আন্ডারে, এটা আমার মিনিস্ট্রির আন্ডারে না। তো এইসব দায়িত্ব কিন্তু ফরেন মিনিস্ট্রিকে নিতে হবে। ওখানে যে হোটেলগুলি আছে ওটার তালিকা বের করে
কি কি রেটে ওখানে মানুষ যাবে এটা সেট করে দিয়ে আমাদেরকে বললে আমরা কিন্তু টাকা দিয়ে দেব। সৌদি প্রবাসীদের সমস্যা সমাধানে কুইক রেসপন্স টিম গঠন করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেটে আজ আবারও মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। এ নিয়ে 2 দিনের মধ্যে 5 বার কেঁপে উঠল সিলেট নগরী। আঞ্চলিক আবহাওয়া অফিস জানিয়েছে ভোর 4:35 মিনিটে সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়। এর আগে শনিবার সকালে 3.5 ঘন্টার ব্যবধানে 4 বার মৃদু ভূমিকম্প হয় সিলেটে। সকাল 10:37 মিনিট থেকে দুপুর 2টার মধ্যে এই ভূকম্পনগুলো অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গত 3 মাসে 50টির মতো ছোট বড় ভূমিকম্প হয়েছে সিলেট অঞ্চলে। পরপর কয়েকবার মৃদু ভূকম্পন বড় ভূমিকম্পের আভাস বলছেন বিশেষজ্ঞরা। আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে রিখটার স্কেলে 7 মাত্রার ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা তাদের। করোনা সংক্রমণের হার 5% নিচে নামলে 13 জুন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা জানান তিনি। শিক্ষামন্ত্রী জানান, ঈদযাত্রায় সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান না খোলার পক্ষেই মত বেশি। করোনার কারণে 1 বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী জানান, 13 জুন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সব প্রস্তুতি রয়েছে সরকারের। তবে প্রতিষ্ঠান খোলা নিয়ে রয়েছে পক্ষে বিপক্ষে মতামত। শিক্ষক, শিক্ষার্থী ও তাদের পরিবারের কথা বিবেচনা করেই স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে। আন্দোলনের ডাক আছে, কিন্তু সেটি কিন্তু বৃহত্তর যে ছাত্র সমাজ কিংবা বৃহত্তর যে অভিভাবকদের যারা আছেন তাদের মতামত বোধহয় খুব প্রতিফলিত করে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষার বিষয়, সেটিকে আমরা কোনো আন্দোলনের মুখেই অবহেলা আমরা করতে পারবো না। করোনা সংক্রমণের হার 5% নিচে নামলে খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান, জানান মন্ত্রী। আমরা বলেছি আমরা 13 জুন খুলে দিতে চাই, আমরা চেষ্টা করব। বিশেষজ্ঞরা বলেন এবং আমাদের যে কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি আছেন তারাও বলেছেন যে সংক্রমণের হার শতকরা 5-এর নামলে বা তার নিচে না নামলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ঠিক নয়। তবে বিশ্ববিদ্যালয়ের বাকি থাকা পরীক্ষাগুলো নেয়ার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংবাদের এ পর্যায়ে জানাবো আসন্ন বাজেটের খবর। করোনা পরিস্থিতিতে দেশে বেড়েছে বেকারত্ব, কমেছে সরকারি বেসরকারি চাকরির সুযোগ। এ অবস্থায় হতাশায় ভুগছেন অনেকেই। তাই আসছে বাজেটে তরুণদের জন্য বিশেষ বরাদ্দ রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। পরিকল্পনামন্ত্রীও বলছেন কর্মসংস্থান বাড়াতে থাকবে নানামুখী প্রস্তাব। দীর্ঘদিন ধরে দেশে কর্মসংস্থানের ধীর গতি, সেই সঙ্গে করোনায় নতুন করে বেড়েছে বেকারত্বের হার। এর মধ্যে তরুণদের জন্য বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ স্থগিত থাকা। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান BIDS বলছে, দেশে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী তরুণদের 1/3 বা 33.32 ভাগই পুরোপুরি বেকার, আর 18.1% খণ্ডকালীন কাজে নিয়োজিত। অনেকেই হতাশ হয়ে গেছে যে চাকরি সার্কুলার হচ্ছে না, পরীক্ষা দিতে পারতেছে না। তো এরকম একটা অবস্থায় অবশ্যই তাদের কথা বিবেচনা রাখতে হবে বাজেটে। অনেক তরুণ উদ্যোক্তা শুধুমাত্র অর্থনৈতিক বিভিন্ন লোন বা এই ধরনের সুবিধার কারণে হারিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO বলছে, করোনা মহামারীতে সবচেয়ে ঝুঁকিতে তরুণ প্রজন্ম। কর্মসংস্থান না বাড়ায় বেকারত্বের হার বেড়ে দ্বিগুণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় কর্মমুখী বাজেট প্রস্তাবের পাশাপাশি গ্রামীণ কর্মসংস্থান বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। নিঃসন্দেহে কাজের সুযোগ বৃদ্ধি করতে হবে, এটা চ্যালেঞ্জের মুখোমুখি সরকার হবেন, কিন্তু সরকারকে একই সাথে আমার মনে হয় যে গ্রাম পর্যায়ে যদি তারা আরো ব্যাপকভাবে কর্মসৃজন কর্মসূচি তৈরি করেন। পরিকল্পনা মন্ত্রী বলছেন, করোনায় বিশ্বজুড়েই বেড়েছে বেকারত্ব, তাই আসছে বাজেটে বিভিন্ন প্রস্তাব যেমন থাকবে তেমনি তরুণদের জন্য নতুন ধরনের কর্মসংস্থান তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। আমার তো জীবনে শুনি না ইউটিউবার একটা কাজ আছে, অথবা বিদেশি কোম্পানির সঙ্গে আউটসোর্সিং করে সারাদিন
কম্পিউটার চালিয়েছে, ভালো রুজি করে। এইভাবেই আমরা চাচ্ছি যে অর্থনীতির মধ্যে একটা পরিবর্তন আসুক, আধুনিক হাওয়ার পরিবর্তন আসুক। এই কাজটা এই মুহূর্তে চলছে, আমরা এটাকে সহায়তা করছি। সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশে প্রতি বছর কমপক্ষে 22 লাখ মানুষের কর্মসংস্থানের লক্ষ্য ধরা হলেও বাস্তবে হচ্ছে মাত্র 12 লাখ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে আসন্ন বাজেটে যুবদের উন্নয়নে অর্থ বরাদ্দ বাড়ানো সহ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অ্যাকশন এইড ও ধ্রুবতারা ইউথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে শনিবার এক প্রাক বাজেট ভার্চুয়াল সংলাপে এ দাবি জানানো হয়। আলোচকরা বলেন, দুর্নীতি রোধ না হলে কোনো খাতেই কাঙ্ক্ষিত উন্নয়ন হবে না। সংলাপে রাষ্ট্রের নীতি নির্ধারক অর্থনীতিবিদরা বলেন, যুবদের জন্য বিশেষ বরাদ্দ, বেকার ভাতা দেয়া ও নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্যাকেজের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা গড়ে তোলার সুযোগ করে দিতে হবে। পরিবেশ ও জলবায়ু খাতে বাজেট বৃদ্ধি ও টেকসই উন্নয়ন এবং ইন্টারনেটের দাম কমানো ও সেবার মান বৃদ্ধি করার আহ্বান জানান যুব প্রতিনিধিরা। আজ বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী। 1981 সালে 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। দিনটি স্মরণে 15 দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। করোনা মহামারীর কারণে বরাবরের মতো দেশব্যাপী প্রকাশ্য কর্মসূচি পালন করতে না পারলেও 15 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে রয়েছে ভার্চুয়াল আলোচনা সভা, খাদ্য সামগ্রী বিতরণ, বস্ত্র বিতরণ ও আর্থিক সহযোগিতা। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে এই কর্মসূচি পালন করা হবে। বর্ষার আগে ঝুঁকি বাড়াচ্ছে খোলা ড্রেন। দক্ষিণ ঢাকায় চলমান সংস্কার কাজের জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, অল্প বৃষ্টিতেই হাঁটু পানি। বর্ষার আগে কাজ শেষ না হলে দীর্ঘদিনের জলাবদ্ধতার শঙ্কায় উদ্বিগ্ন এলাকাবাসী। পদ্ধতিগত কারণেই সংস্কার কাজে সময় বেশি লাগে বলে দাবি ডিএসসিসির। হাতিরপুলের ফ্রি স্কুল স্ট্রিট রোড প্রায় 2.5 মাস আগে শুরু হয় পয়ঃনিষ্কাশন ও রাস্তা সংস্কারের কাজ। পুরো সড়কে একসঙ্গে কাজ শুরু হয়, ভোগান্তিতে পড়তে হচ্ছে বাসিন্দাদের। জলাবদ্ধতা এই এলাকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। 2-1 ঘন্টার বৃষ্টিতেই হাঁটু পানি। এমন অবস্থায় বর্ষার আগে কাটা হয়েছে রাস্তা, আর প্রতিটি ম্যানহোলই খোলা। ফলে রাস্তায় ঢুকতে পারছে না যানবাহন, প্রায় ঘটছে দুর্ঘটনা। দিকটা দাওয়াত ছিল তো, তখন মনে করেন যে পড়ে গেছে, এদিকে কাজ করছিল মনে হয়, তখন পড়ে গেছে। এটা শীতের মধ্যে করলে এরা ওই ভালো হইতো আর কি। আগে বর্ষাকালে তো পানি হয়ে থাকা সমস্যা তো হয়। এখন যদি ঠিকমতো কাজ না করে এখন কি করবো? অভিযোগের তীর ঠিকাদারের দিকে। স্থানীয়দের অভিযোগ, ঈদের আগে কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিল ঠিকাদার প্রতিষ্ঠান, কিন্তু 2.5 মাসেও শেষ হয়নি পয়ঃনিষ্কাশন লাইনের কাজ। ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা মোর্শেদ কামাল এই রাস্তার ঠিকাদার। প্যানেল তো খোলা রাখতে হবে না, এটার মধ্যে পাইপ ঢুকাতে হবে, এটা শুকাবে, তার পাশ দিয়ে গ্যাস ফিট করবে। এগুলো দুটোই হচ্ছে জুনে আমরা আশা করি যে মোটামুটি একটা ক্লিয়ার, মানে মোটামুটি শেষের দিকে থাকবে। শুধু হাতিরপুলেই নয়, দক্ষিণ ঢাকার আরও অনেক এলাকাতেই এই অবস্থা। সিটি কর্পোরেশন বলছে, পদ্ধতিগত কারণে কাজ শেষ করতে সময় বেশি লাগে। আমার যে শাখা প্রশাখা যেগুলো কাজ করার কথা, আমাদের ভিতরের যে নর্দমাগুলার বা আমাদের যেগুলো ওয়াসার থেকে আমরা যেগুলো বুঝে পেলাম, যেগুলো পানির স্টপ স্টোরেজের জন্য যাওয়ার কথা, যেগুলো মানে কাজগুলো কিন্তু আমাদের পদ্ধতিগত জটিলতার জন্য, জটিলতা বলবো না, পদ্ধতিগত ব্যবস্থাপনার জন্যও কিন্তু আমাদের 2-3 সপ্তাহ সময় লাগে। বর্ষা মৌসুমে ড্রেন পরিষ্কার বা রাস্তা সংস্কার কাজ না করার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দ্রুত সময়ের মধ্যে পানি নিষ্কাশন ব্যবস্থা পরিষ্কারের জন্য পরিকল্পনা থাকতে হবে নগর কর্তৃপক্ষের। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা চেয়ারম্যানের ভাইকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রতিদিনই এলাকা জুড়ে চলছে লুটপাট। আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন হাজারো নারী পুরুষ। তবে এ বিষয়ে স্থানীয় থানা পুলিশের নীরবতার অভিযোগ উঠেছে। দিনে দুপুরে নিস্তব্ধ চারপাশ, মাঝে কিছু নারীর জটলা, চোখে মুখে আতঙ্কের ছাপ। এমন আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের বাসিন্দাদের। একটি খুনের পরবর্তী সহিংস পরিস্থিতিতে ঘর ছেড়ে গেছেন গ্রামের প্রায় সব পুরুষ।
এর মধ্যে একটি পক্ষ বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারীদের শ্লীলতাহানি করছে বলে অভিযোগ স্থানীয়দের। মুন্সিপালি সব ছেলেরা মনাবাড়ি ছেলেরা আইসা হামলা দিছে দিয়া ঘরে দরজা মজা আর লুঙ্গি আলগি এমন খারাপ খারাপ ভাষা আর বকা এমন অবস্থা আমরা লুকাইয়া শর্মে ভিতরে গিয়ে লুকাই লিছি। সাজানো জিনিস আমার কিচ্ছু নাই, সোনা গয়না টাকা পয়সা হঠাৎ লাগিয়েছে, আমার আলমারি ভেঙে যা আছে সব লেগে গেছে। চলতি বছরের 22 জানুয়ারি পূর্ব বিরোধের জেরে স্থানীয় মুন্সি ও লতিফ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে খুন হন উপজেলার চেয়ারম্যান হানিফ মুন্সির ভাই জামাল মুন্সি। স্থানীয়দের অভিযোগ, এরপর থেকেই প্রতিপক্ষের ঘরবাড়িতে হামলা চালাচ্ছে মুন্সি গোষ্ঠী। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান হানিফ মুন্সি। আসামের আত্মীয় স্বজন ট্রাক দিয়ে ভরে তাদের মাল দিনের বেলায় রাত্রে দিনে তাদের মাল তারা নিয়ে গেছে। হামলা ও লুটপাটের ঘটনা স্বীকার করে পুলিশ সুপার বলছেন, এই ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। যদি সে জনপ্রতিনিধি হয়ে থাকে, অপরাধের সাথে সংশ্লিষ্টতা থাকে, তাইলে ওই হিসাবে বিবেচনা করে তাকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসবো। সেক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা লাগবে না, আমরা জানি। দুপক্ষের বিরোধের জেরে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রকৃতির বিরূপ আচরণে এবার দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা থেকে আশানুরূপ ডিম সংগ্রহ হয়নি। মিঠাপানির অভাবে হালদার তীরে একটি হ্যাচারিতে অন্তত 45টি কুয়ার 90 বালতি ডিম নষ্ট হয়ে গেছে। এই নিয়ে পরস্পরকে দোষারোপ করছে জেলে ও মৎস্য বিভাগ। টানা কয়েকদিনের অপেক্ষার পর বুধবার রাতে হালদা নদীতে নমুনা ডিম ছাড়ে কার্প জাতীয় মাছ। নানা কারণে আশানুরূপ ডিম না পেয়ে লোকসানের মুখে অল্প ডিম নিয়েই সরকারি 3টি হ্যাচারিতে ডিম থেকে রেণু উৎপাদন শুরু করে জেলেরা। হালদা পারে শাহ মাদারি হ্যাচারিতেও সরকারি ব্যবস্থাপনায় 45টি কুয়ায় রাখা হয়েছিল 90 বালতি ডিম, কিন্তু পানির অভাবে রেণু উৎপাদনের আগেই নষ্ট হয়ে গেছে এসব ডিম। এ পর্যন্ত সুফল বুক হারানো করি আর দুঃখর বুক করে দিতে এই হাজারের মধ্যে 4500 মধ্যে কয়টার মধ্যে ডিম আছে দেখো সবগুলো খালি। ডিপ টিউবওয়েলও নাই, এখানে কোনো পুকুরও নাই, যার কারণে আমরা নদীর পানি ব্যবহার করতে হয়েছে। হালদা গবেষকরা বলছেন 2007 সালে প্রতিষ্ঠিত এই হ্যাচারিতে নির্মাণ ত্রুটি আছে। এখানে নেই মিঠা পানির উৎস। নিজস্ব কোনো পানির ব্যবস্থা করা হয়নি, সম্পূর্ণ হালদার পানির উপর নির্ভর করে এই হ্যাচারিগুলো পরিচালনা করা হচ্ছে। হালদার পানিতে এখন কখন পানি নিবে? জোয়ারের সময় পানি নেবে, জোয়ারের সময় স্যালাইন ওয়াটার ডুবের সাথে পোনাগুলো সব মারা যাবে। তবে এসব ক্ষতির দায় নিতে রাজি নয় মৎস্য বিভাগ। উল্টো তাদের অভিযোগ, জেলেদের একাধিকবার অনুরোধ করা হলেও মিঠা পানির উৎস থেকে পানি নেননি তারা। হ্যাচারিতে পুকুর আছে, ওরা কখনো পুকুরের পানিটা ব্যবহার করতে চাইতো না। ওরা বলতো যেখান থেকে ডিম আসছে আমরা সেই পানিটাই ব্যবহার করব। এটা দুর্ভাগ্যজনক যে নদীতে এত বেশি লবণাক্ত পানি ছিল, যেটার জন্য ওনারাও জানতো না, আমরাও প্রস্তুত ছিলাম না। এবার এই হ্যাচারিতে জেলেরা 90 বালতি ডিম থেকে কমপক্ষে 20 কেজি রেণু উৎপাদনের আশা করেছিল, যার বাজার মূল্য প্রায় 25 থেকে 30 লাখ টাকা। আহসান রিটন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। যন্ত্রাংশ নষ্ট থাকায় 3 বছর ধরে বন্ধ পটুয়াখালীর খেপুপাড়া রাডার স্টেশন। 2008 সালে কেনা একমাত্র ডপলার রাডারটি নষ্ট থাকায় নানা দুর্ভোগে উপকূলবাসীর কোনো কাজে আসছে না এটি। কবে চালু হবে তাও জানেন না স্টেশনের কর্মকর্তারা। ঘূর্ণিঝড়, কালবৈশাখী, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ও বন্যার পূর্বাভাস দিতে 1969 সালে পটুয়াখালীর কলাপাড়ায় তৈরি করা হয় খেপুপাড়া রাডার স্টেশন। সবশেষ 2008 সালে 225 কোটি টাকা ব্যয়ে এ স্টেশনে বসানো হয় অত্যাধুনিক ডপলার রাডার। প্রায় 440 কিলোমিটার সীমার মধ্যে সব ধরনের আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যেত এই স্টেশন থেকে। তবে 2018 সালে জুলাইয়ে রাডারের একটি যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। এরপর থেকে বন্ধ রয়েছে এই স্টেশনের কার্যক্রম। এই রাডার স্টেশন অকার্যকর থাকার কারণে আমাদের উপকূলবাসী এবং জেলেরা যথাসময়ে আবহাওয়ার পূর্বাভাস থেকে বঞ্চিত হচ্ছে এবং ঝুঁকির মধ্যে থাকছে। এই রাডার স্টেশনটি দ্রুত সময়ের মধ্যে চালু করার জন্য আমরা দাবি জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড বলছে, স্টেশনটি চালু থাকলে দুর্যোগের পূর্বাভাস পাওয়া যেত। এতে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হতো। এটার যেই সুফলটা দীর্ঘদিন ধরে মানুষ আগে থেকে জানতে পারলে তাহলে আমরা বন্যা বা অন্যান্য যে কোনো কিছু সেই ব্যাপারে আমরা জাস্ট একটু সতর্ক হতে পারতো আগে থেকে।
কবে নাগাদ রাডারের যন্ত্রাংশ আসতে পারে তা জানেন না স্টেশনে কর্মরত লোকজন। এ বিষয়ে কথা বলতেও রাজি হননি কর্মকর্তারা। তবে দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগের আশ্বাস বিভাগীয় কর্মকর্তাদের। এটা আধুনিক পর্যায়ে কার্যকর করার জন্য কিছু কার্যক্রম নেওয়া দরকার। এ ব্যাপারে আমরা প্রশাসনের পক্ষ থেকে কর্তৃপক্ষকে অবহিত করব। দেশে আবহাওয়া পর্যবেক্ষণের জন্য ঢাকা, কক্সবাজার, পটুয়াখালী, রংপুর ও সিলেটে মোট 5টি রাডার স্টেশন রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় 10,500 জনের মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত 4,84,000-এর বেশি। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানি ছাড়ালো 35,47,000, আর আক্রান্ত 17,06,00,000-এর বেশি। ভারতে একদিনে মারা গেছে 3,614 জন। নতুন শনাক্ত 1,74,000। সোমবার থেকে ভালোভাবে সামলে বিশ্বজুড়ে প্রশংসা কুড়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। তবে সম্প্রতি দেশটিতে ছড়িয়ে পড়ছে সংক্রমণ। বড় শহরগুলোতেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যেই করোনার নতুন ধরন শনাক্তের ঘোষণা দিয়েছে ভিয়েতনাম। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী নুগেন থান লং জানিয়েছেন, সম্প্রতি শনাক্ত হওয়া রোগীদের জিন সিকোয়েন্সিংয়ে করোনার নতুন ধরন পাওয়া গেছে, যা যুক্তরাজ্যের B.1.1.7 এবং ভারতের B.1.6.1.7.2 এর মিশ্রিত রূপ। এর আগ পর্যন্ত দেশটিতে করোনার 7টি ধরন শনাক্ত হয়। স্বাস্থ্যমন্ত্রী লং জানিয়েছেন, এই নতুন ধরন আগের যে কোনো ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক, রূপও দ্রুত বদলাতে সক্ষম। সে কারণেই ভিয়েতনামের বেশিরভাগ অঞ্চলে সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। তবে করোনার নতুন ধরনের নাম ও বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মহামারী শুরুর পর ভিয়েতনামে শনিবার পর্যন্ত আক্রান্ত 6,700-র বেশি, আর গত এপ্রিলের শেষ থেকে 63 প্রদেশের 31টিতে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে কমপক্ষে 3,600 জনের। এ সংখ্যা মোট সংক্রমণের অর্ধেকের বেশি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বের 11টি দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA জানিয়েছে, ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার হলেও সৌদিতে পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ইটালি, পর্তুগাল, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। রোববার থেকে সেসব দেশের নাগরিকদের জন্য সৌদি আরবের সীমান্ত খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ফেব্রুয়ারিতে সৌদি নাগরিক, কূটনীতিক, চিকিৎসক ও তাদের পরিবার ছাড়া অন্য দেশের নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। কানাডার একটি পরিত্যক্ত আদিবাসী স্কুলের গণকবরে মিলেছে 215 শিশুর দেহাবশেষ। তারা সবাই ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থী। বিষয়টিকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডায় আদিবাসী অঞ্চল ব্রিটিশ কলম্বিয়ার কামলুপস এলাকায় বৃহস্পতিবার মেলে একটি গণকবরের সন্ধান। উদ্ধার হয় 215 শিশুর দেহাবশেষ। এর মধ্যে 3 বছর বয়সী শিশুও রয়েছে। শুক্রবার পরীক্ষা নিরীক্ষার পর জানা যায়, সব দেহ অবশেষই কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুলের শিক্ষার্থীর। সে স্কুল বন্ধ হয়ে যায় 1978 সালে। এই ঘটনাকে হৃদয় বিদারক বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ঘটনায় আমার হৃদয় ভেঙে গেছে। এই ঘটনা দেশের ইতিহাসের অন্ধকার ও লজ্জাজনক অধ্যায়ের একটি নমুনা। অষ্টাদশ শতকের শেষ থেকে 19বিংশ শতকের শুরুর দিকে ইউরোপীয় শরণার্থীরা কানাডায় এলে সংঘাত হয় রেড ইন্ডিয়ানদের সঙ্গে। তবে ইউরোপীয়দের আধুনিক অস্ত্র প্রযুক্তির সামনে দাঁড়াতে পারেনি আদিবাসীরা। পরে ধর্মান্তকরণ ও সভ্য করে তোলার নামে কানাডা জুড়ে আবাসিক স্কুল গড়ে সেটেলাররা। কানাডার সরকারি হিসাবে সে সময় দেশটিতে আদিবাসী আবাসিক স্কুল ছিল 139টি। 1.5 লাখের বেশি শিশুকে সেখানে ভর্তি করা হয় জোর করে। তাদের ব্যাপক শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগও রয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 8 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল চেলসি। পর্তুগালের পোর্তোতে ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার সিটিকে 1-0 গোলে হারিয়েছে ব্লুজরা। কাই হাভার্টজ ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল করেছেন ফাইনালের মঞ্চে। ইনজুরিতে ম্যাচ থেকে ছিটকে যাওয়া অধিনায়ক ডি ব্রুয়েনার অভাব কেউ পূরণ করতে পারেনি। তাতে সমতায় ফেরা হয়নি সিটির। তাতে সিটিজেনদের শিরোপা শূন্য থাকলো এই এলিট আসরে।
বড় মঞ্চের জন্য যেন অপেক্ষায় ছিলেন। ৮০ মিলিয়ন ইউরোতে চেলসিতে যাওয়ার পর গোলের দেখা পাননি চ্যাম্পিয়ন্স লিগে, কিন্তু ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচে ঠিকই জালের ঠিকানা খুঁজে পেয়েছেন কাই হ্যাভার্টস। শুরুতে বলের দখল রেখেছে সিটি। ফলস নাইনে বিশ্বাসী গার্দিওলার দল আক্রমণ করলেও ডি বক্সের ভেতর ভয়ঙ্কর হয়ে উঠতে পারেনি। অন্যদিকে কাউন্টার অ্যাটাকের সুযোগ তৈরি করতে থাকে চেলসি। ভের্নার সহ সুযোগ যেমন নষ্ট করেছেন, তেমনই চেলসিকে রক্ষা করেছেন রুডিগার। তাতে প্রথমার্ধে সে হ্যাভার্টসের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তুখেলের দল। দ্বিতীয়ার্ধে অল অ্যাটাকে যায় গার্দিওলার দল। লিড ধরে রাখার প্রতিজ্ঞা করা চেলসি মজবুত করে ডিফেন্স। ম্যাচে ফেরার স্বপ্ন ফিকে হয়ে যায় অধিনায়ক ডি ব্রুয়েনা ইনজুরিতে মাঠ ছাড়লে। ৭২ মিনিটে জয় নিশ্চিত হতে পারত চেলসির। হ্যাভার্টসের পাস কাজে লাগাতে পারেননি পুলিসিচ। শেষ পর্যন্ত চাপ ধরে রেখেও গোলের দেখা পায়নি ম্যান সিটি। তাতে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় সিটিজেনদের। চেলসির বিজয় উৎসবের নায়ক ১২৫ দিন আগে দায়িত্ব নেয়া তুখেল। ম্যাচ শেষে উদযাপনের মধ্যমণি হ্যাভার্টস। আমি অনেক খুশি। আমি এখানে থামতে চাই না। আমি আরো ভালো কোচ হতে চাই। সামনে আরো অনেক ট্রফি জিততে চাই। We will speak tomorrow, we will speak later, we will speak. We had almost আমরা খারাপ খেলিনি, অ্যাটাক করেছি, শটও বেশি নিয়েছি, তবে কাজে লাগাতে পারিনি। চেলসিকে অভিনন্দন জানাই। Yeah, we knew it, so ভাগ্যকে যেন সাথে পাননি গার্দিওলা। সিটি ক্যারিয়ারে এটাই প্রথম ফাইনাল হার। পুরো ক্যারিয়ারে এর আগে হেরেছিলেন কোপা দেল রের ফাইনাল, সেটাও ২০১১ সালে। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সাথে বাংলাদেশের লক্ষ্য ছিল ব্যাটিং আর ফিল্ডিংয়ে ছন্দে ফেরা। সেটা হয়নি। পরীক্ষিতরা ব্যর্থ হয়েছেন একের পর এক। লিটন মিঠুন করেছেন হতাশ। তারপরও নির্বাচকদের চোখে বড় প্রাপ্তি বোলিং ইউনিটের ফর্মে ফেরা। এদিকে জিম্বাবুয়ে সফরের দল গঠনে প্রিমিয়ার লিগে চোখ রাখছে টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ। ওয়ানডে সুপার লিগের শীর্ষে ওঠায় মূল প্রাপ্তি। সিরিজ জেতার পরেও হতাশার ছবি ঘুরে ফিরছে। সেই ছন্নছাড়া ব্যাটিং আর ফিল্ডিংয়ের দৈনতা। ঘরের মাঠে দল নিয়ে নির্বাচকদের যে আশা ছিল তা পূরণ হয়নি। তবে আশার কথা, বোলিং ডিপার্টমেন্ট একটা ইউনিট হয়ে উঠতে শুরু করেছে। সুপার লিগ র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এর মধ্যে বাংলাদেশের 4 বোলার। 9 ম্যাচে 15 উইকেট নিয়ে মুস্তাফিজ 2-এ, 14 উইকেট নিয়ে মিরাজ আছেন 3-এ, 6 ম্যাচে সাকিবের শিকার 9 উইকেট। সাইফুদ্দিনের সাথে শরীফুলও আশা দেখাচ্ছেন। যদি দেখেন এই সিরিজে কিন্তু আমাদের ফাস্ট বোলার খুব ভালো করেছে এবং আমাদের ব্যাটিংটাও কিন্তু এখন আস্তে আস্তে অনেক ব্যালেন্স হচ্ছে। আমার ধারণা আমরা এখন খারাপ খেলবো না। হয়তো একদম ঘরের মাটিতে যেমন খেলছি ততটা না খেলতে পারলেও আপনি দেখবেন আমাদের অ্যাব্রোডের পারফরমেন্স এখন ভালো হবে, কারণ আমাদের বোলার এখন খুব ভালো করছে। লিটন, মিঠুন, সৌম্যরা কেন যথেষ্ট সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না নির্বাচকেরা। নদীর একুল ভাঙলে উকুল করার মতো জাতীয় দলের ব্যস্ততায় পাইপলাইনে চোখ ম্যানেজমেন্টের। ঢাকা প্রিমিয়ার লিগে যারা পারফর্ম করবেন, সুযোগ আসতে পারে তাদের। নতুন যে খেলোয়াড়দের কথা বলতে চাচ্ছি আমরা, তারা তো আসলে খুব একটা পারফর্ম করতে পারেনি। আমি যেটা বলতে চাচ্ছি যে আশা করছি হোপফুলি বাই নাও আমরা প্রচুর ডোমেস্টিক ক্রিকেটে একদম আগের মধ্যে ফিরতে পারবো। যদি কোভিডটা তো ডেফিনেটলি মাথায় রেখে বলছি, তাহলে এই যে নতুন প্লেয়ার তাদেরকে আমরা সুযোগ দেওয়ার বলেন তৈরি তারা হতে পারবেন। জুনের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ। কেমন হবে দল তা নির্ভর করবে প্রিমিয়ার লিগের উপর। 3 ফরম্যাটে সেখানে থাকতে পারে একাধিক চমক। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশের অধিনায়ক হিসেবে খুব সফল ছিলেন না। নিষেধাজ্ঞা পরবর্তী সময়ে এবার মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে সেই অধিনায়ক অধ্যায় আবার শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। আসন্ন প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়ে শেষ মুহূর্তের ব্যস্ততা দলগুলোর। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে ব্যাট হাতে সাদামাটা, বোলিংয়েও ছিল না সেরা ছন্দ।
এর আগে আইপিএলেও বলার মতো কিছু করতে পারেননি সাকিব। কিছু একটা যে ঠিক হচ্ছিল না বুঝতে পেরেছিলেন ঠিকই। ফর্মে ফেরার মিশনে তাই না বলে দেন পিএসএলকে, নাম লেখান মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সেরা সময় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ মোহামেডানেরও। কামব্যাক মিশনে টাইগার অলরাউন্ডারে আস্থা ঐতিহ্যবাহীদের। সাদা কালো ডেরা থেকেই শুরু সাকিবের হারানো সময় ফিরিয়ে আনার মিশন। টি-20 ফরম্যাট, এখানে আসলে বড় দল ছোট দল এগুলো খুব বেশি একটা ম্যাটার করে না, দিনে যে ভালো খেলবে সেই জিতবে। তো সেই জায়গা থেকে মোমেন্টামটা আমি মনে করি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্লেয়ার যখন একটা ক্লাবকে সাপোর্ট করে কিংবা টিমকে সাপোর্ট করে, সেই ক্লাব কিংবা টিমের হয়ে খেলাটা তার জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্টের ব্যাপার। সাকিবের মতোই ছন্দ ফিরে পাওয়ার চ্যালেঞ্জ রুবেল হোসেনের। জোট সামলে ছোট রান আপে শুরু করেছেন বোলিং অনুশীলন। রুবেলের মতো জাতীয় দলে প্রাপ্তদের একটি বড় অংশ চেয়ে আছে লিগের দিকে। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের শেষ সুযোগ যে এটাই। আমি আজকে বোলিং করলাম, 40-50% ইন্টেন্সিটি ছিল, তো কোনো রকমের ব্যথা অনুভব করি নাই। বাট ভালো বোলিং সাইডও আমাদের দিকে খুবই ভালো, বিশেষ করে বাংলাদেশ টিমের ক্যাপ্টেন তামিম ভাই আমাদের টিমে। এদিকে দ্বিতীয় দফা করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন ইমরুল কায়েস ও তুষার ইমরান। এর আগে প্রথম পরীক্ষায় পজিটিভ হওয়া সবাই নেগেটিভ হয়েছেন দ্বিতীয় পরীক্ষায়। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শুরু হচ্ছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন। শিরোপা জিতে নিজেদের ছাড়িয়ে যেতে প্রস্তুত নাদাল, ফেডেরার, জকোভিচ। রোলাগারোয় রেকর্ড 14 গ্র্যান্ড স্ল্যাম জয়ের লক্ষ্যে নামবেন নাদাল। একই সাথে ফেডেরারকে ছাপিয়ে সর্বোচ্চ 21 গ্র্যান্ড স্ল্যামের মালিক হওয়ার হাতছানি স্প্যানিশ ম্যাটাডোরের সামনে। 18 গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচের সুযোগ ফেডেরার, নাদালের সঙ্গে ব্যবধান কমানোর। এদিকে ফেডেরারের লক্ষ্য গ্র্যান্ড স্ল্যাম জিতে তালিকায় নিজেকে শীর্ষে তোলার। আর নারী এককের শীর্ষ বাছাই অ্যাশলে বার্টির চোখ আরেকটি গ্র্যান্ড স্ল্যাম জয়। তবে তার কাজটা কঠিন করবেন নাওমি ওসাকা। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।